Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Mohammad Kamal Hossain with you. And in this channel you will learn English very easily. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে how to write successful summary. So let's start how to write successful summary. যে প্রথমে যে কাজগুলো করতে হবে আমরা সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরছি। প্রথম পয়েন্ট হচ্ছে try to read the passage first to last very carefully. Underline keywords অর্থাৎ প্যাসেজটি পড়ে আমরা কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করব। বি অবজেক্টিভ অর্থাৎ প্যাসেজের ভিতরে যা দেওয়া থাকবে সেই প্যাসেজের বাইরে আমরা যেতে পারবো না, সেই প্যাসেজের উপর বেস করে আমাদের সামারিটা লিখতে হবে। মেক সেন্টেন্স উইথ দ্য কিওয়ার্ড অর্থাৎ যে কিওয়ার্ডগুলো আমরা আন্ডারলাইন করব সেই কিওয়ার্ডগুলো দিয়েই আমরা সেন্টেন্স মেকিংয়ের চেষ্টা করব। ফলো ক্রোনোলজিক্যাল অর্ডার অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা বিষয়বস্তুগুলো তুলে ধরব। ট্রাই টু রাইট ইন সিম্পল সেন্টেন্সেস আমরা যে সামারিটা লিখব সেটা আমরা অবশ্যই সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করব। রাইট ইন ইউর ওন ওয়ার্ড আর সামারিটা অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। ডোন্ট কপি ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ প্যাসেজ থেকে সরাসরি সামারি লেখার সময় কপি করা যাবে না। রাইট ইন ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তিতে সামারি লিখতে হবে। কোনো লেখকের কোটেশন উদ্ধৃতি এখানে সরাসরি তুলে দেওয়া যাবে না। সেন্টেন্সেস মাস্ট বি অ্যাসার্টিভ অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে সামারি লিখতে হবে। ইউজ সিনোনিমস টু অ্যাভয়েড কোটিং ডিরেক্টলি ফ্রম দ্য অরিজিনাল প্যাসেজ থেকে আমরা যে বিষয়বস্তুগুলো তুলে ধরব আমরা সরাসরি ওয়ার্ডগুলো না দিয়ে আমরা সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করব। অ্যাভয়েড এক্সট্রিম অর ভ্যাগ ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো আমাদের সহজে বোধগম্য হবে না সেই ওয়ার্ডগুলো আমরা অবশ্যই সেই ওয়ার্ডগুলো লিখব না। রাইট 1/3 অফ দ্য প্যাসেজ আমাদের মনে রাখতে হবে সামারি হবে মূল প্যাসেজের 1/3 1/3। অ্যাভয়েড ফ্রেজ অ্যান্ড ইডিয়াম এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লানেশন আমাদের অবশ্যই ফ্রেজ থাকলে অথবা ইডিয়ামস বাগধারা থাকলে উদাহরণ থাকলে অথবা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ থাকলে সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব। আমরা সামারি লেখার সময় কোনো নাম্বারিং দেব না, নো নাম্বারিং। রাইট ইন প্রোজ স্টাইল আমাদের অবশ্যই সামারিটা গদ্য আকারে লিখতে হবে। Avoid adding any details or opinions that are not in original text কোনো বিষয় আমরা দিতে পারবো না যেটা কোনো মতামত দিতে পারবো না যেটা মূল টেক্সটে দেওয়া নেই। ব্রেক দ্য টেক্সট ডাউন ইন্টু সেকশনস অ্যান্ড আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস ইন ইচ সেকশন আমরা প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ভাগ করে সেখানে মূল বিষয়বস্তুগুলো আমরা অবশ্যই চিহ্নিত করব। ডোন্ট ট্রাই টু রেকটিফাই অ্যান্ড কমেন্ট কোনো কিছুর সঠিকতা করতে যাব না, আবার কোনো কিছুর কমেন্টও আমরা করব না। ইট ইজ মাস্ট টু কমপ্লিট দ্য মেন আইডিয়া আমাদের অবশ্যই মূল বক্তব্যটুকু যেন আমাদের সামারির ভেতরে থাকে। অ্যান্ড স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সেস আমরা প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিব দ্যাট স্টেটস দ্য টাইটেল অথর্স অ্যান্ড মেইন পয়েন্টস অফ দ্য টেক্সট অর্থাৎ সেই লেখক সম্পর্কে অথবা সেই বিষয় সম্পর্কে যেন আমাদের মূল বিষয়বস্তুটা তুলে ধরে। দেন সামারাইজ দ্য মেইন আর্গুমেন্টস অর ইভেন্ট ইন দ্য টেক্সট তারপরে আমাদের মূল বিষয়বস্তু যে সামারাইজ করতে হবে যুক্তি দিয়ে সেইগুলো আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব। তারপর ইউজ কানেক্টর টু কানেক্ট দ্য সেন্টেন্সেস আমরা সেন্টেন্সগুলোকে সংযুক্ত করার জন্য অবশ্যই কানেক্টর ব্যবহার করব। কনক্লুড দ্য সামারি উইথ এ সেন্টেন্স দ্যাট র্যাপস আপস দ্য মেন আইডিয়া অফ দ্য টেক্সট অর প্রোভাইডস এ টেক অ্যাওয়ে মেসেজ ফর দ্য রিডার্স আমাদের মূল বিষয়বস্তুগুলো আমরা শেষে কনক্লুডিং লাইনের মাধ্যমে আমরা উপস্থাপন করব। I hope all the information will help you to write a good summary এইগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা খুব সহজেই একটি ভালো সামারি উপস্থাপন করতে পারবো। আমরা আরও ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং তোমাদের আরও ভালো বোঝার জন্যে আমি বিষয়বস্তুগুলোকে আরেকবার রিভিউ করছি। সামারি হলো কোনো বিষয়ের সারসংক্ষেপ মূল বিষয়বস্তু বা সংক্ষিপ্ত রূপ। সামারি পড়া বা লেখার নিয়ম প্যাসেজটি মনোযোগ সহকারে কয়েকবার পড়তে হবে কারণ একবার পড়ে সম্পূর্ণ মূলভাব বোঝা যাবে না। অজানা শব্দগুলো আন্ডারলাইন করবে এতে সমস্যা চিহ্নিত করা হলো।
কোনো সেন্টেন্সের অর্থ বোঝা না গেলে তার আগের এবং পরের সেন্টেন্স পড়ে ওই সেন্টেন্সের অর্থ অনেকটা অনুমান করা যাবে, কারণ যে প্যাসেজটিতে তোমাদের সামারি লিখতে হবে সেটা অবশ্যই আনসিন প্যাসেজ থাকবে। এই জন্য আনসিন প্যাসেজ না বুঝলে আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স বুঝতে পারলে তাহলে সেই সেন্টেন্সটার অর্থ অনেকটা তোমরা অনুমান করতে পারবে। সামারি হবে মূল পাঠের 1/3। সামারিতে যে মূল পাঠ পরিপূর্ণভাবে প্রকাশিত হবে এবং সেটা সঙ্গতিপূর্ণ হবে। একটি প্যারা বা অনুচ্ছেদে সামারি লিখতে হবে, এখানে অবশ্যই কোনো প্যারা করবে না। আবার এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, একই কথার পুনরাবৃত্তি করা যাবে না। এর আগে আমি বলেছি সামারিটা লিখতে হবে পরোক্ষ উক্তিতে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে, আর ইনডিরেক্ট স্পিচে লিখতে হবে, আর সামারিটা অবশ্যই গদ্য আকারে লিখতে হবে। ছোট ছোট সেন্টেন্সে সামারি লেখার চেষ্টা করতে হবে। সেন্টেন্সগুলো হবে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। একটি সেন্টেন্সের সাথে অন্যটির ভাব এবং অর্থগত মিল থাকা আবশ্যক। সামারির সেন্টেন্সগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সামারির সেন্টেন্সগুলো হবে সিম্পল সেন্টেন্স, আর এখানে দুর্বোধ্য ওয়ার্ড বা সেন্টেন্স ব্যবহার করে বর্ণনার ধারাবাহিকতা ছেদ করা যাবে না, আর বর্ণনার সাবলীলতা এবং গ্রহণযোগ্যতায় সর্বাধিক বিবেচ্য। লেখার উদ্দেশ্যকে যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে, বাড়তি তথ্যের প্রয়োজন নেই। প্যাসেজ থেকে সরাসরি কোনো সেন্টেন্স কপি করা যাবে না। ইডিয়ামস, প্রভার্ব এবং এক্সাম্পল ব্যবহার করা যাবে না। ফ্রেজ বা ইডিয়াম হলে সমার্থক শব্দ লিখতে হবে, যেমন নাও এ ডেজ থাকলে নাও, অ্যাজ এ রেজাল্ট থাকলে সো। অবশ্যই লেখার পূর্বে রাপ করতে হবে, অর্থাৎ মনে মনে সাজিয়ে নিতে হবে কিভাবে আমি সামারিটা উপস্থাপন করব। গুরুত্ব, উপকারিতা, ভয়াবহতা, প্রভাব, প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য, অভাব তুলনামূলক আলোচনা আকারে তুলে ধরতে হবে। সর্বোপরি গ্রামেটিক্যাল অ্যাকুরেসি, প্রেজেন্টেশন স্টাইল, কারেক্ট স্পেলিং অ্যান্ড ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইত্যাদির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব এবং সামারি কিভাবে সাকসেসফুল সামারি আমরা লিখব সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে আমি প্রথমে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি তুলে ধরছি। যে মনে করি আমরা একটা সামারি লিখব, সামারি হতে পারে হুমায়ুন আহমেদ সম্পর্কে। তোমরা এই ভিডিওটি দেখার সময় হুমায়ুন আহমেদের প্যাসেজটা পড়বে, এখানে পজ করে তোমরা হুমায়ুন আহমেদের প্যাসেজটা পড়ে নিবে, তাহলে তোমাদের সামারিটা বুঝতে সুবিধা হবে। আমি ভিডিওটি অনেক বড় হবে তাই এখানে মূল প্যাসেজটা আমি এখানে দিনাই। সো আমরা সামারিটা কিভাবে লিখব সেটা আমি বলছি, তোমরা লক্ষ্য করবে। প্রথমেই লক্ষ্য করি যে হুমায়ুন আহমেদ সম্পর্কে আমরা লিখব। হুমায়ুন আহমেদ সম্পর্কে প্যাসেজে অনেক কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এবং কিভাবে আমরা সেই প্যাসেজ পড়ার পরে একটা সাকসেসফুল সামারি লিখব তার একটি নমুনা তোমাদের জন্য তুলে ধরছি। এখানে সামারিগুলো হতে পারে কোনো লেখক সম্পর্কে, যেমন বাংলা লেখক, বাংলা কবি, সাহিত্যিক সম্পর্কে হতে পারে, ইংরেজি কবি, ইংরেজি সাহিত্যিক সম্পর্কে হতে পারে, কোনো বিজ্ঞানী সম্পর্কে হতে পারে, কোনো রাজনীতিবিদ সম্পর্কে হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের জন্য 4টা সামারি এখানে উপস্থাপন করেছি। একজন হচ্ছে বাংলা সাহিত্যের একজন লেখক, আরেকজন ইংরেজি সাহিত্যের একজন লেখক, আরেকজন বিজ্ঞানী স্টিফেন হকিংস এবং আরেকজন রাজনীতিবিদ নেলসন ম্যান্ডেলা। এই 4 ধরনের সামারি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই এই 4 ধরনের সামারি কিভাবে লিখতে হবে সেইগুলো আমি ধারাবাহিকভাবে বর্ণনা করব। প্রথমে আমি হুমায়ুন আহমেদ সম্পর্কে বলছি। হুমায়ুন আহমেদ ওয়াজ এ রিনাউন্ড টিচার্স, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার অব বাংলাদেশ। প্যাসেজে ছিল যে সেন্টেন্সটা যে হুমায়ুন আহমেদ ইজ এ ফেমাস টিচার্স, অথর, ড্রামাটিস্ট, অনেক ওয়ার্ডগুলো ছিল, অনেক সেন্টেন্স আকারে দেওয়া ছিল, অনেকগুলো সেন্টেন্স। এখানে আমি একটি সেন্টেন্সের মাধ্যমে সমস্ত তথ্যগুলোকে খুব সহজে সন্নিবেশিত করেছি। যেমন ফেমাসের সিনোনিম হচ্ছে রিনাউন্ড, তাহলে হুমায়ুন আহমেদ ওয়াজ এ রিনাউন্ড টিচার্স, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার অব বাংলাদেশ। তিনি একাধারে একজন শিক্ষক ছিলেন, অথর লেখক ছিলেন, ড্রামাটিস্ট নাট্যকার ছিলেন এবং চলচ্চিত্র নির্মাতা ছিলেন। হি ওয়াজ বর্ন ইন নেত্রকোনা ইন 1948। তিনি নেত্রকোনা জেলায় 1948 সালে জন্মগ্রহণ করেন। হি পাস্ট হিজ এডুকেশনাল লাইফ ইন বগুড়া জেলা স্কুল, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড
নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি অধ্যয়ন করেছেন। হি ওয়ার্কড অ্যাজ এ প্রফেসর অফ কেমিস্ট্রি ইন ঢাকা ইউনিভার্সিটি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ছিলেন। হি রিচড হিজ পিক অফ ফেম উইথ পাবলিকেশন অফ হিজ নভেল নন্দিত নরকে ইন 1972। তিনি তার সুনামের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন যখন তার নাটক নন্দিত নরকে প্রকাশিত হয়েছিল 1972 সালে। হি রোট মেনি ফিকশনস অ্যান্ড নন ফিকশনস, ড্রামাস অ্যান্ড সিরিয়ালস। তিনি অনেক কিছু লিখেছেন, যেমন ফিকশন লিখেছেন, নন ফিকশন লিখেছেন, ড্রামাস এবং ড্রামা সিরিয়াল লিখেছেন। হিজ বুকস ওয়ার সোল্ড লাইক হটকেকস। তার বইগুলো খুবই বিক্রির ক্ষেত্রে বেশি বিক্রি হয়েছিল, লাইক হটকেকস। হি অলসো ডিরেক্টেড মেনি ফিল্মস বেসড অন হিজ ওন স্টোরিজ। তিনি তার নিজস্ব গল্পের মাধ্যমে অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন। হি গট এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন। তিনি তার অবদানের জন্যে তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। হি ব্রেথেস হিজ লাস্ট ইন 2012। তিনি 2012 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্যাসেজ ছিল হি ডাইড ইন 2012। তাহলে আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সেগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি। আশা করি বিষয়বস্তুগুলো তোমাদের কাছে অনেক সহজ হবে। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সাহিত্যিক সম্পর্কে, লেখক সম্পর্কে, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার্স। নাম্বার 2, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যে প্যাসেজটা ছিল, উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস প্লেরাইট। প্লেরাইট মানে কি? নাট্যকার। এখানে আমি সেই প্লেরাইট ওয়ার্ডটা না দিয়ে এখানে সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করেছে ড্রামাটিস্ট। আর এই ড্রামাটিস্ট দিয়েই তাহলে বিষয়বস্তুটা বোঝানো অনেক সহজ হয়ে গেছে এবং আমি সরাসরি প্যাসেজ থেকে কপি করি নাই। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার। হি ওয়াজ বর্ন ইন স্ট্র্যাটফোর্ড-অন-অ্যাভন, ইংল্যান্ড ইন 1564। এখানে তার জন্ম হচ্ছে 1564 সালের 23শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু এখানে তারিখটা দেওয়ার প্রয়োজন নেই। হি রোট প্লেস অ্যান্ড ইট ক্যাপচার্স দ্য ফিলিংস অ্যান্ড ইমোশনস অফ দ্য পিপল। তিনি যে নাটক লিখেছেন, তিনি মূলত নাটকের জন্যই বেশি বিখ্যাত। তাছাড়া তিনি কবিতা লিখেছেন, অনেক সাহিত্যকর্ম তিনি রচনা করেছেন, তবে নাটকের জন্যই তিনি বেশি বিখ্যাত হয়েছেন। হি রোট প্লেস অ্যান্ড ইট ক্যাপচার্স দ্য ফিলিংস অ্যান্ড ইমোশন অফ দ্য পিপুল। তিনি তার যে নাটকগুলো লিখেছেন সেই নাটকে মানুষের অনুভূতি কে তিনি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। হি হ্যাড ভার্সেটাইল জিনিয়াস। তিনি তার বহুমুখী, তার প্রতিভার অধিকারী ছিলেন। সো হি হ্যাড প্রেজেন্টেড মেনি ড্রামাস অ্যান্ড বুকস অফ পোয়েট্রি। তিনি অনেক নাটক এবং কবিতা উপস্থাপন করেছেন, কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। হি গেইনড হিউজ ফেম ফর হিজ আউটস্ট্যান্ডিং রাইটিং। তিনি অনেক সুনাম অর্জন করেছেন তার এই বিখ্যাত লেখার মাধ্যমে। হি রোট প্লেস, পোয়েমস, সনেটস অ্যান্ড অফিসিয়ালস অ্যান্ড কোর্ট ডকুমেন্টারি। এইগুলো তিনি লিখেছেন। কোর্ট ডকুমেন্টারি লিখেছেন, নাটক লিখেছেন, কবিতা, সনেট লিখেছেন। He is regarded as the best ever playwrights in English literature. তিনি এখনও ইংরেজি সাহিত্যের সবচেয়ে সফল নাট্যকার হিসেবে পরিচিত। হি ব্রেথেস ইজ লাস্ট ইন 1664। এখানে 1616 এখানে 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন বিজ্ঞানী সম্পর্কে, স্টিফেন হকিংস। তাহলে স্টিফেন হকিংস সম্পর্কে আমরা প্যাসেজে যে বিষয়টা পড়েছি, আমরা এখানে নিজের ভাষায় কিভাবে সামারি লিখতে হয় সেই বিষয়বস্তুগুলো তুলে ধরছি। স্টিফেন হকিংস। তাহলে স্টিফেন হকিংস ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট ইন মডার্ন টাইমস। আধুনিক যুগের সবচেয়ে নামকরা যে বিজ্ঞানী ছিলেন তিনি হলেন স্টিফেন হকিংস। ফ্রম হিজ আর্লি এজ হি ওয়াজ এক্সপার্ট ইন ম্যাথমেটিক্স। ছোটোবেলা থেকে তিনি গণিতে খুবই পারদর্শী ছিলেন। দো হিজ রেপুটেশন অ্যাজ এ সায়েন্টিস্ট শোড হাই। যদিও বিজ্ঞান হিসেবে তার অনেক সুনাম অর্জন হয়েছিল, ফরচুন ডিড নট ফেভার হিম, কিন্তু তার যে ভাগ্য আসলে তার দিকে সফল হয়নি।
He became a victim of serious disease and had been confined to a wheelchair with no powers to control his body. তিনি মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি হুইল চেয়ারের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এবং তিনি তার শরীরকেও তিনি কন্ট্রোল করতে পারতেন না। ইন 1988 he wrote the book A Brief History of Time from the Big Bang to Black Holes। এই বইটি তিনি উপহার দিয়েছিলেন A Brief History of Time from the Big Bang to Black Hole। আর এই বইটি তার সুনামের সর্বোচ্চ শিখরে তাকে পৌঁছে দিয়েছে। In 1974 he won the prominent Albert Einstein Award for Theoretical Physics। Theoretical Physics এর জন্য তিনি বিখ্যাত আলবার্ট আইনস্টাইন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। He carried out his research work till the last day of his life। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার যে রিসার্চ গবেষণা কার্যক্রম পরিচালনা করেছিলেন। হি ডাইড ইন 2018 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে প্যাসেজটা তোমরা মূল প্যাসেজটা পড়ার পরে এই ইনফরমেশনগুলো যদি তুলে ধরতে পারো তাহলে প্যাসেজ সম্পর্কে তোমাদের সামারি লেখাটা খুবই সফল এবং সুন্দর হবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সম্পর্কে, সেটি হচ্ছে একজন রাজনীতিবিদ সম্পর্কে। তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তাহলে আমরা নেলসন ম্যান্ডেলার সম্পর্কে দেখি। তো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে প্যাসেজ তোমরা এখানে পজ করে প্যাসেজটা পড়ে নেবে, মূল প্যাসেজটা, আর এই সামারিটা পড়লে তোমাদের নেলসন ম্যান্ডেলার সম্পর্কে একটা বেটার কনসেপ্ট পেয়ে যাবে। প্রথমে আমরা দেখব নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ সাউথ আফ্রিকান অ্যান্টি-অ্যাপার্থাইড রেভলিউশনারি পলিটিশিয়ানস অ্যান্ড ফিলান্থ্রপিস্ট। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যহীন রেভলিউশনারি বৈপ্লবিক পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং ফিলান্থ্রপিস্ট, মানবহিতৈষী অর্থাৎ মানবতার কল্যাণে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। অল থ্রু হিজ লাইফ হি ফট ফর দ্য পিপুল হু আর অপ্রেসড। তিনি তার সারা জীবনে সংগ্রাম করেছেন, যারা অত্যাচারিত হয়েছে তাদের পক্ষ নিয়ে তিনি সংগ্রাম করেছেন। হি ট্রাইড টু ওভারথ্রো দ্য রুলিং ন্যাশনাল পার্টিস অ্যাপার্থাইড পলিসি। তিনি তিনি তার যে দেশের ন্যাশনাল পার্টির যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। ফর দিস হি ওয়াজ সেন্ট টু প্রিজন 27 ইয়ার্স। এই জন্যে তাকে দীর্ঘ 27 বছর কারাভোগ করতে হয়েছিল। হি ওয়ার্কড থ্রু আউট হিজ লাইফ টু অ্যাচিভ হিউম্যান রাইটস। তিনি সারা জীবন যে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যে অ্যান্ড বেটার ফিউচার্স ফর এভরিওয়ান ইন সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকার জনগণের জন্যে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি সংগ্রাম করেছেন। বেসিক্যালি তিনি যে হি ওয়ান্টেড টু এস্টাবলিশ দ্য রাইট অফ দ্য ব্ল্যাক পিপুল, তিনি মূলত যে কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন 1993 ফর পিস। তিনি তার যে মহৎ কার্যক্রমের জন্যে 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হি বিকেম the first democratically elected president of South Africa in 1994। আর তিনি গণতান্ত্রিকভাবে 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্য গ্রেট ম্যান লেফট দিস ওয়ার্ল্ড ইন 2013। আর এই মহৎ ব্যক্তিত্ব 2013 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে এই প্যাসেজগুলো আমি খুব সহজ ভাষায় তোমাদের জন্য উপস্থাপন করেছি। এই বিষয়গুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরা খুব সফলভাবে সামারি লিখতে পারবে। আর মনে রাখতে হবে প্যাসেজে কী ছিল সেই বিষয়গুলো তোমাদের তুলে ধরতে হবে, এবং সেটা নিজের ভাষায় এবং ছোট্ট পরিসরে। অবশ্যই তোমরা নিজের ভাষায় লিখতে হবে। আর যে বিষয়গুলো আমি আলোচনা করেছি ধারাবাহিকভাবে বিষয়গুলো মনে রেখে তোমরা সামারিটা লিখবে। আর এখানে সবচেয়ে ভালো হয় তোমরা সিম্পল সেন্টেন্সে ছোট ছোট বাক্যে মূল বিষয়বস্তুগুলো নিজের ভাষায় তুলে ধরতে হবে। আর এখানে অবশ্যই প্যাসেজ থেকে কখনোই কপি করবে না। প্যাসেজ থেকে কপি করলে তোমরা ভালো নম্বর পাবে না। আর এই বিষয়গুলো তোমরা ধারাবাহিকভাবে মাথায় রেখে সামারি লিখবে, তাহলে তোমাদের অবশ্যই সামারিটা সুন্দর হবে এবং তোমরা সামারিতে ফুল মার্ক পাবে। আর
So thank you very much for watching this video, and I am coming soon with next another amazing video for you, and do something for the betterment of the country. Allah Hafiz.